ওকে। আচ্ছা, গতদিন আমরা যেখান থেকে শুরু করছিলাম সেটা ছিল টার্মস এন্ড ডেফিনিশন। এই টার্মস গুলো আমরা মোটামুটি গতদিন শিখছিলাম, এবং অলরেডি তোমরা এগুলোর সাথে এখন মোটামুটি পরিচিত, ঠিক না? তাহলে আমরা রিটায়ারমেন্ট সম্পর্কে একটু জানি এখন। হোয়াট ইজ রিটায়ারমেন্ট? তাহলে আমরা বুঝতে পারছি একটা নির্দিষ্ট এইজ পরে যদি আমরা জব ছেড়ে দেই বা স্বেচ্ছায়, অথবা অনেক সময় মেডিকেলি আনফিট হওয়ার কারণে, তখন তাকে আমরা রিটায়ারমেন্ট বলতেছি। তবে একটা সার্টেন এইজ শেষ করার পরে। এরপর আসতেছে কি, স্যার, আওয়ার অফ এগুলো তো ওয়ার্ক। আপনি স্যার আমাদের টাচ করে গেছিলেন সবগুলাই। হ্যাঁ, সবগুলো আমরা পড়ছি। আমরা একটু পড়ে আসি। ঠিক তাহলে আছে। ফ্যাক্টরি সম্পর্কে আমরা একটু শিখছি, অ্যাডোলেসেন্ট সম্পর্কে আমরা শিখছি, গ্র্যাচুইটি মানে এটাও কিন্তু ওই রিটায়ারমেন্টের মতোই একটা বোনাস টাইপের, একটা তুমি রিওয়ার্ড টাইপের যেটা দিচ্ছ। ঠিক আছে, যদি তাকে বয়কট করো বা তাকে যদি তুমি ডিসমিস করো, অর্থাৎ ডিসমিসালের কারণে যদি তুমি তাকে কিছু গ্র্যাচুইটি বা কিছু বেনিফিট তুমি দাও। রিট্রেন্সমেন্টও চাকরি থেকে ছাঁটাই, তবে সেই ক্ষেত্রে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে রিট্রেন্সমেন্টের ক্ষেত্রে। যেটা আমরা বলছিলাম যে ডিসমিসালের ক্ষেত্রে একই রকম রুলস, বাট ডিসমিসাল আর ওইটা কিন্তু একটু ডিফারেন্ট। আর এটা বলছি কি ডিসচার্জ, ডিসচার্জ করে দেয়া। এখন ডিসমিসাল কোনটা, ডিসচার্জ ফ্রম দ্য সার্ভিস এটা কোনটা, রিট্রান্সমেন্ট কোনটা, গ্র্যাচুইটি কোনটা। তাহলে বুঝতে পারতেছো যে এক একটার লেভেল আছে একটা টার্মের সাথে কোন ধরনের। হ্যাঁ, আমরা বলি যে আমাদের চাকরি চলে গেছে, এটা একরকম। আমাকে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, এটা আরেক রকম। ঠিক আছে। আবার আবার তোমার কি হচ্ছে যে আমার চাকরি না, এটা হচ্ছে অন্যায় ভাবে আমাকে আহ, বের করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। সেই অপশন গুলো তোমাকে দেখতে হবে যে কোন রুলসে তোমার পড়তেছে এবং কোন বেনিফিট গুলো তুমি আসলে নিতে পারো। ঠিক আছে, এরপরে হচ্ছে কি কিছু স্ট্রাইক, গ্রোথ লো, বা তুমি যদি আন্দোলন করতে চাও, হ্যাঁ, লক আউট করতে চাও, তাহলে কিভাবে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা একটু দেখছিলাম যে কি ধরনের হয়। আরেকটা হচ্ছে কি ওয়ার্কিং আওয়ার, উইক। তারপরে আমরা বলছিলাম কি তোমার শিফট। এই কয়েকটা জিনিসের সাথে আমরা পরিচিত হয়েছিলাম। আর বয়সগত দিক থেকে কারা কারা চাকরি করতে পারবে বা কারা কারা চাইল্ড, আমরা যদি বলি কারা অ্যাডোলেসেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে কারা অ্যাডাল্ট, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু দেখছিলাম। প্লাস এগুলোর ক্ষেত্রে কয়েকটা বয়সের ক্ষেত্রে তুমি তাদেরকে কি ধরনের কাজ করাইতে পারবা। হ্যাঁ, চাইল্ড, তারপরে তোমার অ্যাডাল্ট, এদেরকে সেটাও আমরা একটু অবগত হয়েছিলাম গতদিনে, যে কি রকম হইতে পারে এই জিনিসগুলো। তাহলে মোটামুটি আমাদের এই যে যে চ্যাপ্টারটা, সেটা থেকে আমরা শুধুমাত্র ডেফিনেশন গুলো একটু আইডিয়া করতে পারছি। ঠিক আছে, যদি আমাদের ডেফিনেশন গুলো কোনো প্রবলেম না থাকে। তাহলে আজকে আমরা যে অংশটাতে পড়বো সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। তোমাকে যদি চাকরি দেয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে দেয়া হবে, আজকে এটা আমরা একটু ডিফারেন্ট ভাবে করবো। তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো, অ্যাপয়েন্টমেন্ট এন্ড কন্ডিশন অফ এমপ্লয়মেন্ট। অ্যাপয়েন্টমেন্ট এন্ড আসসালামু কন্ডিশন আলাইকুম স্যার। অফ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা যেটা শিখবো যে অ্যাপয়েন্টমেন্ট এবং কন্ডিশন অফ এমপ্লয়মেন্টটা কেমন। তোমাকে যে আমি চাকরি দিব, এখন তো ওই যে তুমি বুঝলাই যে অনেক ধরনের রুলস আসলে আছে, প্লাস আরো বেশি আছে, এখানে তো অনেক কম লেখা হয়েছে, আরো বেশি আছে। এবং যদি তোমরা একটু রিডিং পড়তে যাও বা পড়তে যাও, দেখবে ওখানে রুলস এর কোনো শেষ নেই একটার এগেইনস্টে। ইভেন তুমি কয়দিন ছুটি নিবা, কি করবা না করবা, সেই জিনিসগুলোও কিন্তু অনেক নিয়ম কানুনের মধ্যে থাকে। আবার ডিসচার্জ করতে গেলে রিজন, হ্যাঁ, যে কোন রিজনে তুমি কি রকম ভাবে ডিসচার্জ হবা। আবার একটা ছোট্ট একটা ওয়ার্ড আছে যেটা আমরা বলি পানিশমেন্ট, যে তোমাকে পানিশমেন্ট হিসেবে আমরা ডিসচার্জ করে দিচ্ছি। তাহলে এই যে জিনিসগুলো আসতেছে, সেই সবগুলো আসতেছে এখন এমপ্লয়মেন্টের কন্ডিশনের উপর ভিত্তি করে। এখন তোমাদের এই যে তোমরা যে কয়জন আছো, তোমরা কি কোথাও কেউ চাকরি করছো এই পর্যন্ত, এর মধ্যে কোথাও কোনো একটা জায়গায়? না স্যার, আমি করিনি। কেউ করো নাই? একজনও না? হ্যাঁ,
একজনও করো নাই? না স্যার। ছোটখাটো মানে ছোটখাটো যাই হোক, দোকানে বাস একটা না একটা মানে ছোটখাটো যাই হোক আর কি। 2 মাস, 1 মাস, 3 দিন। মিলান তো লিখছে, ও নাকি করছে। হ্যাঁ, কি করছো বলো? কি কোন কোন কিসে কাজ করছো? ম্যানেজার? কি বাসার ম্যানেজার, মিল ম্যানেজার? মিল ম্যানেজার, ম্যাচ ম্যানেজার, বাসার মিল ম্যানেজার ম্যাচের না। নিউ ম্যানেজার। দোস দিবারিয়া, বুঝলাম না। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে কতদিন করছো এখানে? হ্যাঁ বুঝলাম তো, রেস্টুরেন্ট মানে কতদিন ওখানে, কতদিন ছিলা? 2 মাস, তাহলে অনেকদিন। তোমারই সার্ভ সার্ভ করছো নাকি অন্য কিছু, না খাবার তৈরি করছো, কোনটা? হ্যালো স্যার, কি আছেন? না স্যারের নেট চলে গেছে? আমার কথা কি শোনা যাচ্ছে? স্যারের নেট গেছে। নিলাম তো যখন বলছো ম্যানেজার, তখন আমি ভাবলাম যে ওর ম্যাচ বাসার মিল ম্যানেজার কিনা। নিলাম তো চাকরি কোন সময় করলি? করোনার মাঝে নাকি? মিলান তো চাকরি ঢুকছিলি। সেটাই তো ভাবতেছি কখন খাওয়াইলো না। আর না, বার্গার ওই খাওয়া শালা ট্রিট নি, না ভাই খাওয়া ট্রিটটা কে রেখে দিবি না? মিলান তো ট্রিটটা তো রেখে দিতে পারতি, করোনার পরে দিবি না, সমস্যা নাই, স্বীকার হ্যালো, কর। হ্যালো, জি স্যার। শুনতেছো? জি স্যার। এখন ওই যে কতদিন ছিল, কি বলে, কি কোন কাজটা করছিলা তুমি? স্যার, ও একটা বার্গার শপে ম্যানেজার ছিল 2 মান্থ। সেখানে ও ক্যাশ ম্যানেজার প্লাস ইনভেন্টরি কন্ট্রোল, এই দুইটা বিষয়কে দেখতো। ক্যাশ এবং ইনভেন্টরি কন্ট্রোল, ওকে, গুড। তাহলে তো সুন্দর একটা জিনিস তোমার আছে অলরেডি এক্সপিরিয়েন্স। এবং সেখানে তাহলে তোমার যেটা হচ্ছে, সেটা হচ্ছে অলরেডি সে ইনভেন্টরি কন্ট্রোল করতে পারতেছে। ইনভেন্টরি কন্ট্রোল বলতে ওই যে র মেটেরিয়াল গুলো যেগুলো আনা নেওয়া করতেছে, কতটুকু আছে না আছে, কতটুকু লাগবে, সেটা কোনটা কেমন কনজাম্পশন হচ্ছে। প্লাস আরেকটা হচ্ছে কি, ক্যাশিয়ার, ক্যাশের দায়িত্বে সে আছে, হিসাব নিকাশ যেটা আছে। তাহলে এখন ও যেহেতু এখনো কন্টিনিউয়াস চাকরি করতেছে, তার মানে ও কিন্তু কোনো রুলস এর মধ্যে পড়ে নাই আর কি, ওই পানিশমেন্ট। এখন যদি বলা হয় যে তোমাকে কি কোনো নিয়োগপত্র দিছে যে তুমি এখানে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছ এই পোস্টে এতদিনের জন্য, এত টাকা স্যালারি সহ, এই রুলস গুলো মেনে চলতে হবে, হ্যাঁ এটা না চললে এটা চলে যাবে চাকরি, এই ধরনের কিছু পাইছো কিনা এগ্রিমেন্ট? আর এটা তোর ফ্যামিলি বিজনেস। ফ্যামিলি বিজনেস, স্যালারি নাই, ফ্যামিলি বিজনেস। আরে স্যালারি তাহলে তো মালিক আর কি। ওকে, তার মানে তোমার আন্ডারে অনেকে চাকরি করতেছে, বুঝলাম। ওদের জন্য হয়তো বা থাকবে, হয়তো বা তোমার জন্য নাই আর কি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে ওদের জন্য, যে তুমি যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছ তাদের জন্য। ঠিক আছে, মালিকের জন্য না। আমরা ধরে নিচ্ছি যে আমরা মালিক আর কি এখন। ঠিক আছে, গতদিন আমরা ছিলাম ওয়ার্কার, চাইল্ড, লেবার। ঠিক আছে, এখন ওয়েজেস নিছি, স্যালারি নিছি, এখন আমরা আসবো যে অ্যাপয়েন্টমেন্টের কন্ডিশন গুলো কি কি, সেটা নিয়ে আমরা এখন
আসবো আর কি আজকে। আচ্ছা, তাহলে কন্ডিশন অফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি বলতেছে দেখো, রেফার্স টু দ্য সামথিং দ্যাট বোথ এমপ্লয়ি এন্ড এমপ্লয়ার এগ্রি। তাহলে বুঝতে পারতেছো যে এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুইজনই যখন এগ্রি করে একটা বিষয়ের উপরে, তখন সেটাকে আমরা বলতেছি কন্ডিশন, শর্ত। হ্যাঁ, এখন এই কন্ডিশনের মধ্যে কি কি থাকতে পারে, কন্ট্রাক্ট দ্যাট স্টেটস দ্যাট an employee is given employment for a certain length of time so long as the employee does not violate the terms of contract। তাহলে violate the terms অর্থাৎ বুঝতে পারতেছো কিছু শর্ত সাপেক্ষে তুমি তার সাথে চুক্তিবদ্ধ হচ্ছ যে তোমার চাকরিটা এখানে থাকবে এতদিনের জন্য, এত টাকা স্যালারি থাকবে। ইভেন বর্তমানে অনেক কি আছে যে অনেক সময় প্রমোশনের শর্তগুলো লিখে দেয় যে এতটুকু হলে তোমার প্রমোশন পাবা, এতটুকু হলে তুমি প্রমোশন পাবা না। এগুলোও কিন্তু এখন রীতিমতো লিখে দিচ্ছে। এবং ভবিষ্যতে তুমি ওদের একটা আলাদা কনস্টিটিউশন বা তোমার রুলস এন্ড রেগুলেশনের একটা বই থাকে, সেই বইয়ের এগেইনস্টে লেখা থাকে যে তুমি তোমার সার্ভিসটা এটার আন্ডারে চলবে। দ্যাট মিনস ওখানে তোমার প্রমোশন থেকে শুরু করে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, ম্যাটারনিটি বেনিফিট সবকিছু লিপিবদ্ধ করা থাকে আর কি। তো ওগুলো তোমাকে ফলো করতে হবে। সেটা হচ্ছে ওই ধরনের একটা বই, ওই ধরনের একটা টার্মস এন্ড কন্ডিশন তুমি দিয়ে দিতে পারো। এরপর হচ্ছে কি ওয়ার্কার তাহলে এখন কত ধরনের হইতে পারে, তুমি যদি তোমার ইন্ডাস্ট্রিতে বা তোমার জায়গায় যদি তুমি নিয়োগ দাও তাহলে সেটা কি ধরনের হতে পারে। তো সেখানে প্রথম বলা হচ্ছে কি অ্যাপ্রেন্টিস, এরপর বলা হচ্ছে কি ব্যাডলিস, এই যে ক্যাজুয়াল ওয়ার্কার, টেম্পোরারি ওয়ার্কার, প্রফেশনাল ওয়ার্কার, পার্মানেন্ট ওয়ার্কার অথবা সিজনাল ওয়ার্কার। তাহলে বুঝতে পারতেছো যে তোমার একটা অর্গানাইজেশনে অনেক ধরনের ওয়ার্কার প্রয়োজন হইতে পারে। তাহলে সেটার উপর ভিত্তি করে আমরা এখন দেখবো যে আসলে কোন ধরনের ওয়ার্কারের তুমি কিভাবে নিয়োগ দিবা বা আসলে এদের শর্তগুলো কি কি। তাহলে প্রথমে আসো আমরা অ্যাপ্রেন্টিস সম্পর্কে একটু দেখি। আচ্ছা, অ্যাপ্রেন্টিসের মধ্যে যেটা আছে সেটাকে বলা হচ্ছে কি লার্নার and is paid an allowance during the period of learning বা ট্রেনিং। তাহলে বুঝতে পারতেছো এটা কিন্তু এমপ্লয়মেন্ট মানে ওই পর্যায়ে ট্রেইনি, আমরা যখন বলি ট্রেইনি, হ্যাঁ, তো যখন ট্রেইনি অবস্থায় থাকে যে সে কোনো কাজ পারে না তাকে আমরা শিখাবো, সেই সময়টাকে বলা হচ্ছে অ্যাপ্রেন্টিস, শিক্ষানবিশ। ঠিক আছে, লার্নার ওয়ার্ডটা আমরা বেশি পরিচিত, আবার ইদানিং তোমার ট্রেনি এই ওয়ার্ডটা দিয়েই শুরু করে, ট্রেনি মার্চেন্ডাইজার, ট্রেনি কোয়ালিটি ম্যানেজার, ট্রেনি কোয়ালিটি ম্যানেজার না, ট্রেনি কোয়ালিটি আর কি এক্সিকিউটিভ। তারপরে তোমার আছে কি ট্রেনি আই, হ্যাঁ, ট্রেনি ম্যানেজমেন্ট ট্রেনি, নামই দিছে ম্যানেজমেন্ট ট্রেনি। হ্যাঁ, নট ম্যানেজার, নট ম্যানেজমেন্ট, কোনো কিছুই না, বাট ম্যানেজমেন্ট ট্রেনি। তাহলে বুঝতে পারতেছো এই পোস্ট গুলো হচ্ছে লার্নিং স্টেজে, এবং লার্নিং স্টেজে তোমাকে একটা কিছু দিবে আর কি, অল্প কিছু স্যালারি দিয়ে তোমাকে শুরু করানো। এই জন্য এগুলোতে খুব মানে স্যালারি খুব বেশি না আর কি। হ্যাঁ, আমরা সাধারণত ওই যে আমাদের যেটা ধরে যে 8,000, 10,000, 15,000, 16,000, এটা হচ্ছে স্টার্টিং স্যালারি সাধারণত থাকে। স্টার্টিং স্যালারি বলবো না আর কি, এই পিরিয়ডে তোমার ওই বেতনটা থাকে আর কি। এরপরে যেটা হচ্ছে ব্যাডলি, ব্যাডলি কাকে বলে একটু দেখো। ইন দ্য পোস্ট, সে আসলে জয়েন করবে কোথায় দেখো, ইন দ্য পোস্ট অফ পার্মানেন্ট ওয়ার্কার অর ফর এ প্রফেশনাল ওয়ার্কার ডিউরিং দ্য পিরিয়ড অফ হিজ টেম্পোরারি অ্যাবসেন্স। মানে একজন ওয়ার্কার যখন অ্যাবসেন্ট থাকে, এটা পার্মানেন্ট হোক অথবা প্রফেশনালি হোক, মানে এদের পোস্ট গুলো তার একটু হাই আর কি। হ্যাঁ, পার্মানেন্ট পোস্ট, প্রফেশনাল পোস্ট। তাহলে ওদের পোস্ট যদি খালি থাকে ওই সময়ে সামান্য অল্প সময়ের জন্য তুমি যদি কাউকে নিয়োগ দাও তাকে বলা হয় ব্যাডলি। হ্যাঁ, কেউ যদি অসুস্থ থাকে দীর্ঘদিনের জন্য, তার পরিবর্তে যদি আরেকজন কাজ করে তাহলে তাকে আমরা ব্যাডলি বলতেছি, রিপ্লেসমেন্টও বলতে পারো, যে একজনের পরিবর্তে আরেকজন জব করবে কিছুদিন, আবার যখন সে চলে আসবে ওই যে প্রবেশনারি পিরিয়ড বা পার্মানেন্ট পিরিয়ড, পার্মানেন্টের যে যে কাজ করতেছে সে যখন চলে আসবে তখন ওর চাকরিটা শেষ,
মানে ওর দায়িত্ব শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে। আর একটা জিনিস বলা হচ্ছে কি ক্যাজুয়াল ওয়ার্কার, ইফ হিজ এমপ্লয়মেন্ট ইজ অ্যান এস্টাবলিশমেন্ট ইজ অফ ক্যাজুয়াল নেচার। ক্যাজুয়াল নেচার সচরাচর যেটা হয়, নরমাল। হ্যাঁ, এই ক্যাজুয়াল ওয়ার্কারটাকে আমি পার্মানেন্টও বলবো না, আবার প্রবেশনারি বলবো না। ক্যাজুয়াল মানে একটা সিট খালি আছে, বাস জয়েন করলো, আবার প্রয়োজন নাই চলে গেল, এরকম আর কি। ক্যাজুয়াল, আসা যাওয়ার মধ্যে থাকবে, এই ধরনের একটা লেভেল। এটা আমার পার্মানেন্ট বলা যাবে না। ব্যাডলি বলতে কি বোঝাচ্ছিল? পার্মানেন্ট এবং প্রফেশনালির মাঝখানে। মাঝখানে বলতে ওরা যদি অ্যাবসেন্ট থাকে ওদের দায়িত্ব কিছুদিনের জন্য পালন করবে। অ্যাপ্রেন্টিস, অ্যাপ্রেন্টিস কারা? অ্যাপ্রেন্টিস বলছে শিক্ষানবিশ। এখন শিক্ষানবিশ এই ব্যক্তিটাই কিন্তু ব্যাডলি হইতে পারে, আবার এই ব্যক্তিটাকেই কিন্তু আমি ক্যাজুয়াল ওয়ার্কারে নিয়োগ দিতে পারি। আবার তাকে যদি আমরা পার্মানেন্ট করে দিই, সে কিন্তু পার্মানেন্ট ওয়ার্কারও হতে পারে। আবার যদি তাকে আমি চাই প্রবেশনারি পিরিয়ডে নিয়ে যাব, তাহলে তাকে আমি প্রবেশনারি পিরিয়ডেও নিয়ে যেতে পারি। এখন লার্নার যে, তাকে যদি বলো যে তোমার লার্নিং পিরিয়ড হচ্ছে 1 বছর, 2 বছর, তাহলে এই যে পিরিয়ডটা, এটা কিন্তু তার প্রবেশনারি পিরিয়ড হিসেবে চলে যাবে। একদিকে সে শিখতেছে আর একদিকে তার পিরিয়ড চলতেছে, তোমার প্রবেশনারি পিরিয়ডটা। অর্থাৎ এটাকেও তুমি শিক্ষানবিশ পিরিয়ড বলতে পারো, যে এই সময়টা সে শিখতেছে। ঠিক আছে। তাহলে এই যে দুটো পোস্ট, একটা অ্যাপ্রেন্টিস, ক্যাজুয়াল ওয়ার্কার, এরা কিন্তু পরবর্তীতে এই দুইটা ওয়ার্কারে কনভার্ট হতে পারে। যেহেতু তুমি আস্তে আস্তে শিখাই নিচ্ছ, তাকে দক্ষ করে ফেলতেছো, তখন তুমি তাকে ওই পোস্ট গুলোতে নিয়োগ দিবে। ঠিক আছে। এখন আসো টেম্পোরারি ওয়ার্কার, একটা আরেকটা কথা এখানে বলা আছে। A worker shall be called as temporary worker if he is employed in an establishment for work which is essentially of temporary nature. Temporary nature মানে বুঝতে পারতেছো, লিমিটেড টাইম, টেম্পোরারি, 6 মাস, 1 মাস, 2 মাস। এখন এটা কিন্তু তোমার এটা না, আবার এই যে ব্যাডলি না কিন্তু, মানে ওই যে ওদের অ্যাবসেন্টে কাজ করবে না, এটা কিন্তু বরঞ্চ একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য সে নিয়োগ হচ্ছে, আবার নির্দিষ্ট পিরিয়ডের পরে সে চলে যাচ্ছে। এটা হচ্ছে টেম্পোরারি, এটা কারো রিপ্লেসমেন্টে না। যেমন আমি যদি তোমাকে বলি যে সোয়েটার ইন্ডাস্ট্রি গুলো সাধারণত উইন্টারের পোশাক গুলো বানাচ্ছে কখন? আগে। হ্যাঁ, উইন্টার সিজন শুরু হওয়ার আগে তারা প্রোডাকশন দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে উইন্টার সিজনের সময় ওদের তো ডিমান্ড আসলে আর থাকে না, কারণ তার আগেই কিন্তু সব কেনা হয়ে গেছে বা মার্কেটে চলে গেছে। এগুলো সেল হবে, প্রফিট বাসায় আসবে, তারপরে আবার পরের সিজনের জন্য তারা তৈরি করবে। তার মানে এই যে সিজন, একটা সিজনের জন্য তোমার কিছু লোক লাগতেছে, আবার সিজন শেষে তোমার হয়তো লোক লাগবে না। তো সেই ক্ষেত্রে তুমি টেম্পোরারি ওয়ার্কার নিয়োগ দিতে পারো। অনেক সময় তোমার এরকম একটা হতে পারে। অথবা এই যে যেমন ও রেস্টুরেন্টে কাজ করতেছে, ঠিক না? ওর ক্ষেত্রে হইতে পারে যে কিছু কিছু সিজন আছে যে রেস্টুরেন্টে অনেক প্রেসার পড়ে, হ্যাঁ, ওয়ার্কার বা তোমার কাস্টমারের প্রেসার পড়ে, তাহলে সেই সময়গুলোতে দেখা যাচ্ছে তারা এক্সট্রা কিছু এমপ্লয়ি নিয়োগ দিচ্ছে, যে 1 মাসের জন্য তোমাকে নিয়োগ দিচ্ছে। যদি ডিমান্ড থাকে তুমি পরের মাসও থাকবা, আর যদি ডিমান্ড না থাকে তাহলে আপাতত 1 মাস, মানে প্রথম কন্ট্রাক্টটা হচ্ছে 1 মাসের। ঠিক আছে। এগুলোকে বলা হচ্ছে টেম্পোরারি, অর্থাৎ এদের জবটা পার্মানেন্ট না। প্রফেশনারি পিরিয়ড বলা হচ্ছে ওই যে কিছু আগে বললাম, যেটা দেখো এখানে, এস্টাবলিশমেন্ট টু ফুলফিল পার্মানেন্ট ভ্যাকেন্সি। এই যে পার্মানেন্ট একটা ভ্যাকেন্সির এগেইনস্টে কিন্তু তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। ঠিক আছে। এন্ড হ্যাজ নট কমপ্লিটেড দ্য পিরিয়ড অফ প্রবেশন। প্রবেশন মানে এই যে শিক্ষানবিশ বা ট্রেনিং পিরিয়ডটা সে শেষ করে নাই। হুম, অন্তর্বর্তীকালীন যে সময়টা, সেটা কিন্তু সে শেষ করে নাই। অনেক সময় তাকে আমি ট্রেনি বলতে পারি, এক কথায়, যে সে শিখতেছে। তাহলে তার টাইম কতদিন? এখন এটা তো ঠিক থাকতে হবে, 1 বছর, 2 বছর, 3 বছর, কতদিন আসলে এটা থাকবে। তাহলে 3 বছর পরে সে মোটামুটি পার্মানেন্ট পোস্টে যাবে। এটা তোমাকে ঠিক করে দিতে হবে যে কতদিন সে আসলে প্রবেশন পিরিয়ডে থাকবে একটা পার্মানেন্ট ভ্যাকেন্সিকে ফুলফিল করার জন্য। এখন পার্মানেন্ট ভ্যাকেন্সি সে সরাসরি ফুলফিল করার জন্যই কিন্তু আসছে, কিন্তু তার ওই ধরনের দক্ষতা বা ওই লেভেলের দক্ষতা না থাকার কারণে তাকে আমরা কিছুটা সময় প্রবেশন পিরিয়ডে রাখবো, তারপরে তুমি এই পোস্টে নিয়ে আসবা। যেমনটা এখন দেখো যে ব্যাংক গুলোতে নিয়োগ দিচ্ছে প্রবেশনারি অফিসার। প্রবেশনারি অফিসার মানে এখন তার এই প্রবেশনারি অফিসার বলতে সে কতদিন অফিসার আসলে, প্রবেশনারি অফিসার, তারপরে সে হবে অফিসার। ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তোমাকে এখানে দেখতে হবে, যে প্রবেশনারি বা প্রবেশন, এই জিনিসটা হচ্ছে একটা পার্মানেন্ট ভ্যাকেন্সির এগেইনস্টে তাকে নেওয়া হচ্ছে,
এবং সে যখন তার এই পিরিয়ডটা শেষ করবে তখন তার ওই পোস্টটা পার্মানেন্ট হবে। অনেক সময় এই পোস্টটাতে তোমার স্যালারি কিছুটা কম থাকে পার্মানেন্ট পোস্টের থেকে। এরপরে যখন পার্মানেন্ট পোস্টে যায় তখন ওই পার্মানেন্ট পোস্টের স্যালারি অনুযায়ী তাকে আসলে স্যালারিটা অফার করে দেন ওই পোস্টে বসানো হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। আর পার্মানেন্ট ওয়ার্কারের কথা তো আর বলে লাভ নেই। হ্যাঁ, এরা অল টাইম মানে একটা পার্মানেন্ট পজিশনই ধরে রাখে। সরকারি চাকরির সবচেয়ে ভালো উদাহরণ, আর বেসরকারি চাকরির এটা কোনো উদাহরণ নাই। হ্যাঁ, কোনো ওয়ার্কার বেসরকারিতে তারা পার্মানেন্ট বলতে পারবে না। মোটামুটি তারা সবাই টেম্পোরারি। এবং অর্গানাইজেশন গুলো তোমরা যদি দেখো, খেয়াল করো যে তারা আসলে দায়িত্ব নিতে চায় না পার্মানেন্ট ওয়ার্কারের। হ্যাঁ, হ্যান্ডেল করার মতো সাহসিকতা বা তাদের দায়িত্বশীলতা ওইরকম হয় না যে পার্মানেন্ট ওয়ার্কার একটা রাখবে। তার তোমার এই কি বলে প্রভিডেন্ট ফান্ড, তার গ্র্যাচুইটি, তার তোমার পেনশন যেটা আমরা বলি, এই সবগুলো দেখবে। এরকম প্রতিষ্ঠান মানে হাতে গোনা কয়েকটা আর কি, খুব বেশি পাবা না। যেমন ইপিজেড এর কথা যদি তোমাকে বলা হয়, ইপিজেডে গেলে তোমরা দেখবা এই জায়গাটা খুবই স্ট্রং। তোমার 1 বছর পরে যদি তারা বলে যে হ্যাঁ তুমি পার্মানেন্ট ওয়ার্কার, তার মানে হচ্ছে তোমাকে যে কোনো সময় কিন্তু তোমার ছাঁটাই করতে পারবে না। 3 মাস, কমপক্ষে 3 মাসের বেতন দিয়ে তারপরে তোমাকে বের করতে হবে। এটা হচ্ছে পার্মানেন্ট ওয়ার্কারের রাইট, যে স্যার আমি একজন পার্মানেন্ট ওয়ার্কার, দীর্ঘদিন আপনার কোম্পানিতে চাকরি করতেছি, এখন হঠাৎ করে যদি আমার চাকরি চলে যায়, এটা যাতে না হয়, আমি যাতে কোনো আর্থিক ক্ষতিগ্রস্ত ভাবে না হই। আপনার কোম্পানিকে আমি দীর্ঘদিন সার্ভিস দিচ্ছি, দীর্ঘদিন। তো সেই হিসেবে আপনি আমার দায়িত্ব 3 মাসের জন্য নিবেন, যে আমি 3 মাসের মধ্যে আরেকটা চাকরি খুঁজে নিতে যেতে পারি। কিছু কিছু অর্গানাইজেশন আছে, বিশেষ করে তোমার একেবারে লোকাল অর্গানাইজেশনের কথা বলবো, তারা হ্যালো কিন্তু স্যার। এই বিষয়ে। হ্যাঁ স্যার, বলো। স্যার আমার ফোনের চার্জ না স্যার, 1% চার্জ আছে, 3% চার্জ আছে স্যার। হ্যাঁ, এখন আমি কি করতে পারি বলো? স্যার আমি, স্যার অ্যাটেন্ডেন্সটা কি দিবেন স্যার আজকে? অ্যাটেন্ডেন্স তো নেওয়ার জন্য আসছে পরে, এখন তো ক্লাস শেষ হয় নাই। জি স্যার, ফোনের চার্জ নিতে স্যার কিছু করতে পারতেছি না। অন্য কাউকে বলে দাও, ও তোমার আইডিটা লিখে দিবে না। জি স্যার, আমি আইডি লিখে দিচ্ছি স্যার। আমার লাইনে তো কেটে যাচ্ছে কিছুক্ষণ পর পর। ওকে স্যার। এই যে চলে আসসালামু যাচ্ছে, আলাইকুম স্যার। বুঝলে? আচ্ছা, তাহলে আমরা পার্মানেন্ট ওয়ার্কার বলতে যেটা বুঝতেছি সেটা বেসরকারি চাকরি, অর্থাৎ আমরা যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের ক্ষেত্রে খুব লিমিটেড কয়েকটা জায়গায় আমরা বলবো যে ওইসব জায়গায় তোমার এই অফারটা বা এই বেনিফিটটা আছে। রেদার আমরা পার্মানেন্ট না হওয়াতে আমাদের বেনিফিট আরো বেশি। তুমি যদি বলো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তুমি সুইচ করতে পারতেছো এক জায়গা থেকে আরেক জায়গায়, খুব সহজেই যাওয়া আসা করতে পারতেছো, চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে পারতেছো। হাই স্যালারি পাইলে এই চাকরি ছেড়ে দিয়ে ওই চাকরিতে চলে যেতে পারতেছো, মানে তোমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। যেমন আমার রিস্ক সে নিচ্ছে না, তেমনি যাওয়াটাও আমার জন্য খুব সহজ। ঠিক আছে, বেসরকারি চাকরিগুলো এটা এই জন্য একটা মানে কি বলবো প্লাস পয়েন্টই বলতে পারবো আর কি। আবার আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে তোমার যদি এক্সপিরিয়েন্স কিছু থাকে, 1 বছর 2 বছর 3 বছর, এরপরে তুমি দেখবা যে তোমার স্যালারি রেঞ্জটা, ওই ট্রেনিং পিরিয়ডটা যে তোমার গা থেকে চলে যাবে, এরপরে তোমার এক্সপিরিয়েন্স মানে সরাসরি এক্সপিরিয়েন্স একটা ওয়ার্ড তোমার গায়ে চলে আসবে। আলটিমেটলি তখন আর তুমি নতুন যেখানে তুমি চাকরি করতে যাও না কেন, সেখানে কিন্তু আর প্রবেশনারি পিরিয়ড, টেম্পোরারি পোস্ট, তারপরে ব্যাডলি, এই ধরনের ওয়ার্ড গুলো আর আসবেই না। সরাসরি তুমি কিন্তু একটা ভালো পোস্টেই নিয়োগ হয়ে যাবে আর কি। এই যে জায়গাগুলো থাকবে হচ্ছে সাধারণত এই যে সরকারি প্রতিষ্ঠান যেগুলো, সেগুলোতে তুমি হয়তো বা এই ধরনের লম্বা একটা সিরিয়াল তুমি দেখতে পারো। এবং ইদানিং সরকারি প্রতিষ্ঠানগুলো দেখবা কিছুটা কমার্শিয়াল হয়ে গেছে। তারা এখন কি বলবো টেম্পোরারি পোস্টে নিয়োগ দিচ্ছে, টেম্পোরারি। ঠিক না? কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান দেখবা এখন এই ধরনের ওয়ার্কার নিয়োগ দিচ্ছে। কিছু কিছু তোমার সরকারি প্রতিষ্ঠান দেখবা এখন লার্নার নিচ্ছে। ঠিক আছে, আবার কিছু কিছু আছে এখন বর্তমানে ইনসেনটিভ টাইপের, ইনসেনটিভ না কমিশন টাইপের, কমিশন। ঠিক না, কমিশন টাইপের দিচ্ছে, যে তুমি তোমার থেকে কিছু পাইলে তারা বেতন দিবে, না হলে দিবে না। হ্যাঁ, কমিশন টাইপের। তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবা লেখাটাই টাইপ মাউস দিয়ে।
কমিশন টাইপের। তাহলে এই কমিশন টাইপের এখন তোমার ব্যাংকে আগে ছিল কি প্রবেশনারি অফিসার, ইদানিং দেখবা কিছু নিয়োগ দিচ্ছে ক্রেডিট কার্ড, হ্যাঁ, ক্রেডিট কার্ডের জন্য কিছু অফিসার নিয়োগ দিচ্ছে, কিন্তু তাদের ক্রেডিট কার্ড যদি সেল না হয় বা সেল করতে না পারে, তাহলে কিন্তু তাদের জবটা কিন্তু রিস্কের মধ্যে চলে যাবে। যে তাকে আমরা নিয়োগ দিচ্ছি তাকে কার্ড সেল করার জন্য, এখন সে যদি সেল করতে না পারে তাহলে আলটিমেটলি তার জবটা হুমকির মধ্যে থাকবে। এই ধরনের বিষয়গুলো হচ্ছে এরকম আর কি। তোমার নিয়োগ দাতা প্রতিষ্ঠান সে আসলে ঠিক করতেছে কিভাবে নিয়োগ দিবে, কোন ধরনের পোস্টে, কতদিনের জন্য, কি রকম স্যালারিতে, কোন ধরনের কন্ডিশনে তাকে লাগবে। ইভেন তুমি মিক্স করে ফেলতে পারো, এই সবগুলোকে একটা মিক্স আপ করে ফেলতে পারো। আর একটা হচ্ছে কি পোস্টের প্রমোশন আর কি, এক পোস্ট থেকে আরেক পোস্ট, এক পোস্ট থেকে আরেক পোস্ট, তার পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু আহ, দেয়া হচ্ছে। যেমন তোমার মেডিকেল অফিসার যারা আছে, মার্কেটিং অফিসার, ওদেরকে দেখবা যে প্রথমে যে কি সেলসম্যানের মতো দৌড়ায় সারাদিন ওষুধ সেল করার জন্য। যখন তারা একটু এক্সপার্ট হয়, তাদের কমিউনিকেশন যখন বেটার হয়, হ্যাঁ, যখন একসাথে অনেক জায়গায় তার কাজ করে যায়, বা আমি যদি বলি যে সে আসলে একটা টার্গেট ফিল আপ করতে পারে, তখন তাকে কি করা হয়, ওই যে একটু উপরে উঠানো হয়, মানে জোনাল, হ্যাঁ, বলা হয় জোন, জোন ওয়াইজ ভাগ করে দেওয়া হয় যে এই জোনের দায়িত্ব তুমি, এবং তোমার আন্ডারে থাকবে মনে করো 4 জন। তাহলে তুমি অলরেডি কিন্তু ওইখানে সব জায়গায় কিন্তু তোমার মার্কেটিং করা শেষ, বাট তোমার এখন হেল্পিং হ্যান্ড হিসেবে 4 জন আসতেছে। দ্যাট মিন্স তুমি তুমি হচ্ছে প্রমোটেড টু জোনাল ম্যানেজার বা জেনারেল অফিসার, আর ওরা হচ্ছে তোমার এখন সাবঅর্ডিনেট সেলস অফিসার, সেলস বা মার্কেটিং অফিসার যাই বলো। এরপরে যদি তোমার মনে হয় যে না, এরকম জোন আরো তুমি কয়েকটা কন্ট্রোল করতে পারো, একটা না, কারণ এখন তো তোমার দায়িত্ব একটা আন্ডারে চলেই আসছে, আর তুমি আরেকটা জোনকেও তুমি কন্ট্রোল করতে পারছো না, তখন এই যে লোকাল আমরা বলতেছি ম্যানেজার পোস্ট গুলোতে চলে যাচ্ছে, ও পুরো এরিয়াটা তার নামে চলে আসতেছে, এবং তার আন্ডারে দেখা যাবে 3-4টা গ্রুপ কাজ করতেছে। তো বুঝতে পারতেছো যে আস্তে আস্তে তুমি প্রমোশনের বা ক্যারিয়ারের গাইডেন্স বা ক্যারিয়ারের উপরের দিকে তুমি যেতে পারবা। ঠিক আছে, এভাবে আস্তে আস্তে তুমি সেভাবে একটা সিরিয়াল বা সেভাবে একটা রুলস এন্ড রেগুলেশনও তুমি তৈরি করে দিতে পারো, যে কতটুকু হলে, কতটুকু টার্গেট অ্যাচিভ করলে তুমি তাকে এই পোস্টগুলোতে, হায়ার পোস্টগুলোতে নিয়োগ দিবা। আচ্ছা, এখানে কয়েকটা পয়েন্ট একটু দেখো, যে দ্য পিরিয়ড অফ প্রবেশন ফর এ ওয়ার্কার হোজ ফাংশন ইজ টু ক্লারিক্যাল নেচার টেল বি 6 মান্থ। এই যে প্রবেশনাল পিরিয়ডের কথা বলছিলাম, সেটা 6 মাস হতে পারে, ঠিক আছে। এন্ড ফর আদার ওয়ার্কার সাচ পিরিয়ড শেল বি 3 মান্থ। তাহলে যারা ক্লারিক্যাল নেচারে কাজ করে তাদের সাধারণত 6 মাস হয়, আর যারা অন্যান্য ওয়ার্কার আছে তাদের সাধারণত 3 মাস হয়। যেমন আমরা টেকনিক্যাল, যেহেতু আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমরা বলতে পারবো যে তোমাদের হওয়া উচিত হচ্ছে 3 মাস, হ্যাঁ, কিন্তু অনেক ইন্ডাস্ট্রি করতেছে কি 6 মাস করে ফেলতেছে, মানে একটু লম্বা সময়ে তারা প্রফেশনাল পিরিয়ড দিয়ে দিচ্ছে, যদিও আমরা কিন্তু ক্লারিক্যাল ওয়ার্কার না, বাট আমাদের টাইম পিরিয়ড তারা বাড়ায় দিচ্ছে। আর কিছু ইন্ডাস্ট্রি দেখবে 3 মাস, 3 মাসের মধ্যে, ওই যে আমার ইন্ডাস্ট্রি দেখতেছে পারফরমেন্স, 3 মাসের মধ্যে যদি তোমার পারফরমেন্স ভালো হয়, সাথে সাথে তোমাকে কি করতেছে, ওই যে পার্মানেন্ট ওয়ার্কার হিসেবে নিয়োগ দিয়ে দিচ্ছে। আর যদি 3 মাসের মধ্যে তোমার পারফরমেন্স ভালো না হয়, তখন কি করতেছে, তোমাকে সরাসরি বলে দিচ্ছে যে স্যার আপনাকে, মানে আমাদের আপাতত লোক লাগতেছে না, হ্যাঁ, মানে তোমার চাকরিটা আপাতত ওখানে শেষ হয়ে যায় আর কি। কি বুঝতে পারছি এই ছোট্ট জিনিসটা? জি স্যার। মোটামুটি মানে 3 মাস পরে আর কি চাকরিটা, 3 মাস থাকে না আর কি, এরপরে যেহেতু পার্মানেন্ট, তার আগেই বলে দিবে যে স্যার আপাতত আমাদের আর দরকার হচ্ছে না। ঠিক আছে, তাহলে তোমরা এই যে 2 মাসের ট্রেনিং এ যাও, 2 মাসের ট্রেনিং এর মধ্যেই তোমার কিন্তু অলরেডি ট্রেনিং হয়ে গেছে। আর 1 মাস যদি কোনো রকমে ওখানে থেকে যেতে পারো, তাহলে ধরে নিতে পারো যে ওখানে তোমার একটা চাকরি হওয়ার পসিবিলিটি বেটার। এখন 2 মাসের মধ্যে তোমার ওই কি বলে ম্যানেজমেন্ট যদি তোমাকে নোটিস করতে না পারে যে তোমাকে দিয়ে আসলে কাজ হবে, 2 মাস পরে আসলে ওরা আর তোমার দিকে আগ্রহ ফিল করবে না। আর 2 মাসের মধ্যে যদি মনে হয় যে না, এই ছেলেটা আসলে অ্যাক্টিভ, সে কাজ করবে, তখন কিন্তু তারা একটু কেয়ার করতে চেষ্টা করবে, যে ঠিক আছে ওরে রাখা দাও, এতদিন কষ্ট করছে, ওরে আর আমরা ই না করি, হ্যাঁ, কাজ করুক। তার মানে তোমাকে শেখার জন্য আর একটু সময় দেয়। তাহলে 2 মাস থেকে আস্তে আস্তে আমরা 1 বছর 2 বছর পর্যন্ত আমরা যেতে পারি।
আর 1-2 বছর বুঝতে পারো যে একটা অর্গানাইজেশনে কাজ করা, প্রতি মাসে তুমি 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করা, এটা কিন্তু খারাপ না আর কি, ভালোই একটা আহ, মানে অপরচুনিটি আর কি, ওদের থেকে তুমি একটা কিছু ড্র করে নিয়ে আসা। কিন্তু এটা কিন্তু এমন না যে আসলে তুমি তোমাকে এমনি এমনি দিচ্ছে, এটা ভাবার কোনো অপশন নাই। এখানে তোমাকে তোমার কাজের বিনিময়ে তোমাকে দিবে, আর তুমি ওদেরকে কিভাবে প্রফিট করাইতে পারো, মানে ওদের কিভাবে বেনিফিট করাইতে পারো, সেটা তোমাকে আসলে একটু খেয়াল রাখতে হবে, কোন কাজগুলো করলে তারা বেনিফিটেড হয়। ঠিক আছে, এটা হচ্ছে তাদের একটা অবজেক্টিভ। প্রত্যেকটা প্রতিষ্ঠানই অনেকটা এরকম। ঠিক আছে, তারা আগে দেখে প্রফিট, যে তোমার মাধ্যমে কোনো প্রফিট হচ্ছে কিনা। যদি প্রফিট হয় তাহলে কিন্তু তারা আসলে তোমার দিকে নজর দিবে, আদারওয়াইজ খুব একটা করে না, দিতে চেষ্টা করে না। তাহলে ওই 2 মাস বা আমি যদি বলি 3 মাস, এই ট্রেনিং পিরিয়ডটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং চেষ্টা করবা মালিক পক্ষের অ্যাটেনশনটা ড্র করার জন্য। আচ্ছা, এই ওয়ার্কার উইল বি কল্ড এজ সিজনাল ওয়ার্কার। আর একটা ছোট্ট একটা টার্ম আছে যে বলছি সিজনাল ওয়ার্কার। তাহলে এই সিজনটা কি রকম? সিজন এমপ্লয়েড ইন হুইচ অ্যাসেম্বলি ডু সিজনাল ওয়ার্ক এন্ড কন্টিনিউ টু ওয়ার্ক ডিউরিং সিজন। যেমন এই যে সুগার সিজনের কথা বলছি, সুগার মিল, রাইস মিল, তারপরে আমরা যেটা বলতেছি সোয়েটার ইন্ডাস্ট্রি, হ্যাঁ, উইন্টার সিজনের জন্য। তাহলে সামার সিজনের জন্য এই ধরনের ড্রেস আছে। তাহলে সামার সিজনের ড্রেস একরকম, উইন্টার সিজনের ড্রেস আরেক রকম। তাহলে বুঝতে পারতেছো যে যদি ওই ধরনের কান্ট্রি হয়, ওই ধরনের লোকেশনে তুমি সাপ্লায়ার হও, তাহলে সেক্ষেত্রে তোমার এই ধরনের ওয়ার্কারও অনেক সময় দরকার হতে পারে। মোটামুটি আমরা যদি এখন একটু খেয়াল করি, তাহলে অ্যাপ্রেন্টিস, ব্যাডলিস, ক্যাজুয়াল ওয়ার্কার, টেম্পোরারি নেচার, তারপরে প্রফেশনারি ওয়ার্কার, পার্মানেন্ট ওয়ার্কার এবং সিজনাল ওয়ার্কার। তাহলে মোটামুটি আমরা সব ধরনের ওয়ার্কার সম্পর্কে একটা ওভারঅল ধারণা পাচ্ছি। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নেচার, নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট কি বোঝা যাচ্ছে? ক্লাসিফিকেশন অফ ওয়ার্কার। জি স্যার। হুম, জি স্যার। আমরা কি ক্লাসিফিকেশন গুলো বুঝতে পারতেছি কিনা? যদিও তোমরা এগুলো জানো যে কত ধরনের ওয়ার্কার আছে, কিন্তু যেহেতু তুমি একটা কোম্পানির মানুষ বা মালিক হিসেবে তুমি চিন্তা করো, তাহলে তোমার এগুলো সবগুলো জানা দরকার। কারণ তোমার কোন ধরনের ওয়ার্কার দরকার। এখন তোমার মনে করো দরকার হচ্ছে একজন ট্রেনি, হ্যাঁ, এখন তুমি নিয়ে আসলে কি একজন এক্সপিরিয়েন্স লোক, মানে উদাহরণ হিসেবে দেই, দরকার হচ্ছে ট্রেনিং, তুমি নিয়ে আসলে এক্সপিরিয়েন্স লোক। এখন এক্সপিরিয়েন্স লোকের স্যালারি হচ্ছে বেশি, আর ট্রেনির স্যালারি হচ্ছে কম। তাহলে তুমি কি হচ্ছে একটা ভারী একটা লোককে নিয়ে আসলা একটা ছোট্ট কাজ করার জন্য, তোমার লস। আর এটা হচ্ছে কি তুমি একজন ট্রেনিকে নিয়ে আসলা, মানে সে কিছুই জানে না, তারে তুমি নিয়ে এসে একেবারে ভারী একটা পোস্টে দিলা, ডাইরেক্ট পার্মানেন্ট পোস্টে বসে দিলা। এখন তার অবস্থা কি হবে আর ওর অবস্থা কি হবে? অর্থাৎ তোমার দুইটা কোম্পানির দুইটা অবস্থা। একজন হচ্ছে স্কিল একটা লোককে নিয়ে এসে বসাইলা একটা ছোট কাজ করার জন্য, আবার উল্টা করলা যে একেবারে আনস্কিলড একটা লোককে আইনা বসাইলা স্কিল যেখানে দরকার সেই জায়গাটায়। তাহলে এই দুইটা জায়গায় অবস্থা কি হবে খুব সহজেই বোঝা যায়, ঠিক না? আবার তুমি যদি অর্গানাইজেশনের কথা চিন্তা করো যে আচ্ছা স্যার, আমার তো এমপ্লয়ি অনেক, প্রায় 3,000 ওয়ার্কার, হঠাৎ করে দেখলাম যে আমার ম্যানেজার নাই, হ্যাঁ, চলে গেছে আরেক কোম্পানিতে। আমি দেখতেছি আমার এক্সিকিউটিভ ডিরেক্টর নাই, সে চলে গেছে আরেক কোম্পানিতে। ওই দিক থেকে দেখি আমি 5 জন ওয়ার্কার নাই, সেও চলে গেছে। হ্যাঁ, তারপরে তোমার কি হচ্ছে, প্রোডাকশন অফিসার চলে গেছে। এরপরে ওই দিক থেকে মাঝখান থেকে আমার কাটিং ম্যানেজারটা চলে গেল। এখন আমার ইন্ডাস্ট্রির অবস্থা কি অবস্থা? এই ইন্ডাস্ট্রি চলবে কিছুদিন? না আসলে কি করবা? তুমি আছো আর কি, তুমি মালিক, বাট তোমার ওয়ার্কারের অবস্থা এরকম আর কি। এখন তুমি কি করবা? হ্যাঁ, স্যার জুনিয়র কাউকে আহ, ভালো বোঝে ওই পদে নিযুক্ত করা যাইতে পারে, অথবা এক্সপিরিয়েন্স কাউকে বাইরে থেকে হায়ার করা যেতে পারে। না একসাথে যদি এরকম অনেকগুলো কন্ডিশন হয়, তখন তো আসলে কুলে ওঠাই কিন্তু টাফ, ঠিক না? কারণ তোমার অনেকগুলো গ্যাপ, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স লোক, একদিকে তোমার ট্রেনি, একদিকে হচ্ছে ওয়ার্কার, একদিকে স্কিল। তাহলে বুঝতে পারতেছো একটা বিশাল একটা ক্রাইসিসের মধ্যে থাকে।
এবং যখন জি তোমার স্যার। ওয়ার্কার অনেক, মানে প্রায় 2000-3000 ওয়ার্কার একটা ইন্ডাস্ট্রিতে, এবং প্রত্যেক দিন অর্থাৎ একটা লাইনের মধ্যে মনে করো 20 জন 30 জন করে কাজ করে। মানে আমাদের গার্মেন্টস, তোমরা যেহেতু গার্মেন্টস তোমাদের মেজর, একটা গার্মেন্টস এর লাইনের মধ্যে 30 জন চাকরি করে। এখন মনে করো আজকে এই লাইন থেকে একজন নাই, তাহলে এই লাইনের প্রোডাকশনের অবস্থা কাহিল। আবার আগামীকালকে তুমি এটা ঠিক করবা, ভাবতেছো যে এটা আমি ঠিক করে ফেলবো কালকের মধ্যে, বা আরেকজন আসলে, বা সে যদি অ্যাবসেন্ট, যেহেতু আজকে অ্যাবসেন্ট কালকে যদি আসে, হ্যাঁ, এটা চিন্তা করতে করতে দেখা যাচ্ছে আরেক লাইনে গিয়ে আরেকটার অবস্থা কাহিল, মানে ওইটা আসে নাই। তো এখন ওই লাইনের অবস্থা আবার প্যারায় পড়ে গেছে। হ্যাঁ, এরপরে তুমি দেখতেছো যে নিজেই প্যারায় পড়তে পড়তে নিজেই পরে পালায় গেলা যে না, আমি তো আর পুরো লাইন কন্ট্রোলই করতে পারতেছি না। হ্যাঁ, প্রত্যেক দিনই প্রোডাকশন কমে যাচ্ছে। হ্যাঁ, এইদিকে প্রোডাকশন কমে যাচ্ছে, ওই ওয়ার্কার আসে নাই, আবার এদিকে প্রোডাকশন কমে যাচ্ছে, এই ওয়ার্কার আসে নাই। এখন ওরে সরাই ওখানে দিব না এরে সরাই এখানে দিব, মানে নাকি ফিল আপ করবে কি এটা? এই চিন্তা করতে করতে তুমি দেখলে অ্যাবসেন্ট, পরে ম্যানেজার গেল বিপদে পড়ে, কিরে আমার এখানে তো পুরো জিনিসটা ও দেখতো, এখন ও নাই, তাহলে আমার এগুলো দেখবে কে? হ্যাঁ, কারণ ম্যানেজার তো আর এই 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 লেভেলে কাজ করে না, সে তার লেভেলে কাজ করে। তখন সে পড়তেছে আরেক বিপদে। হ্যাঁ, যে আমার তো এক্সিকিউটিভই নাই। হ্যাঁ, তো এখন হঠাৎ করে একদিনের মধ্যে, অর্থাৎ আমরা যখন ইন্ডাস্ট্রিতে ঢুকি সকালবেলা 8টার দিকে, এখন 8টার দিকে ঢুকে তুমি যদি দেখো যে তোমার ওয়ার্কার নাই, তুমি সারাদিন কিভাবে প্রোডাকশন দিবা? হ্যাঁ, সারাদিন মানে প্রায় তোমার কত, 10 ঘন্টা, তাহলে 10 ঘন্টা প্রোডাকশন তুমি কোথা থেকে দিবা? আবার এটা হিসাব দিতে হবে দিন শেষে, এখন দিন শেষে হিসাবটা কিভাবে দিবা? আবার আগামীকালকে তুমি আরেকটা লোককে কোথায় পাবা, যেখানে তুমি এখন বর্তমানে এক্সিস্টিং তুমি বসে আছো? এখন কি কল দিলেই লোক চলে আসবে? তুমি কি কালকেই তাকে নিয়োগ দিবা? হ্যাঁ, নিয়ে এসে কি তাকে এক্সিকিউটিভ ডিরেক্টর বানিয়ে দিবা? পারবা না কিন্তু। হ্যাঁ, আবার আইনেই কি তুমি মেশিনে বসাই দিবা ওই লোকটাকে? হ্যাঁ, মানে এগুলো না কিন্তু স্যার। চিন্তার বিষয় যে তুমি একটা অবস্থায়, মানে এই এইসব জায়গায় বা এইসব সমস্যায় যখন পড়বা, তখন মাথা কাজ করবে না। ঠিক আছে, মনে হয় যেন কি করবো, বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট, নেচার অফ এমপ্লয়মেন্ট। এবং এই যে আমরা বলি যে ম্যানেজমেন্ট স্কিল, এবং তোমার ফ্লোরের মধ্যে তুমি কিভাবে প্রোডাকশনটাকে এফিসিয়েন্টলি রান করবা এইরকম কন্ডিশনে, এটা কিন্তু চিন্তার বিষয়। এবং এগুলোই তোমাকে আসলে, এই যে তোমার আমরা বলি যে 2 মাস 3 মাস 1 বছর 2 বছর তুমি ট্রেনিং করবা, এই সময়গুলো আসলে তোমাকে এগুলো শিখতে হবে। এখন তোমাকে ওই যে প্রোডাকশন, হ্যাঁ স্যার মেশিন তো চললে তো প্রোডাকশন হবেই, এখন ওগুলা শিখলে কিন্তু তুমি ওখানে গিয়ে ওগুলা হ্যান্ডেল করতে পারবে না। হ্যাঁ, ওখানে গিয়ে হ্যান্ডেল করতে হবে এই ধরনের ঝামেলাগুলো। তুমি ওখানে গিয়ে বলতে পারবে না যে স্যার আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এখন প্রোডাকশন কম কেন, আমি কেমনে বলবো? হ্যাঁ, ঠিক আছে, এগুলা কিন্তু তুমি বলতে পারবে না, এগুলোর ক্ষেত্রে কাজ ডিফারেন্ট, অ্যাপ্রোচ ডিফারেন্ট। তাহলে তুমি সেখানে কি করতে পারো, কি করবা, কি ধরনের আসলে ডিসিশন নেওয়া উচিত, ম্যানেজারদের সাথে কথা বলবা যে এখন কি কথা বলবা। আবার দিন শেষে তুমি হিসাবটাই বা দিবা কিভাবে, যে আমার তো প্রোডাকশন স্যার কম, 2টা ওয়ার্কার আসে নাই। আবার পরের দিন সকালে যায় দেখলা যে একটা আসছে আর একটা আসে নাই, একটা কভার করছে আর একটা কভার করে নাই। এখন গতকালকে যে তুমি এতগুলা লস করলা প্রোডাকশন, এটার হিসাবটা কি ও দিবে না তুমি দিবা? এখন ওটা তুমি ঝাড়ি দিতে পারো, ইচ্ছা মতো ঝাড়ি টাড়ি দিয়ে এই সেই, মানে অনেক ধরনের কথা বলতে পারো, বাট হবেটা কি? কারণ গত দিনের প্রোডাকশন তো আর আজকে মানে রিকভার হবে না, গত দিনেরটা অলরেডি লস, মানে তুমি অলরেডি ব্যাকফুটে চলে আসছো, এখন তোমাকে আবার রিকভার করতে হবে। এবং ইভেন তোমরা দেখবা যে প্রোডাকশন দিতে গিয়ে এই ধরনের ঝামেলা করতে গিয়ে এই যে তোমার কিছুটা ওভার টাইম চলে আসে। ওভার টাইম আমরা বলি যে হচ্ছে না প্রোডাকশন, তাহলে আরেকটু বেশি সময় দাও। এখন আরেকটু বেশি সময় যখন দিতে যাবা, তখন ওই যে আমরা বলতেছি ওভার টাইম আসতেছে, এক্সট্রা খরচ কিন্তু তোমার এখানে অ্যাড হচ্ছে। অর্থাৎ তুমি চাইছিলা মাত্র একজন ওয়ার্কার মিনিমাইজ করতে, সেখানে এখন 29 জন ওয়ার্কার 1 ঘন্টা বেশি সময় আছে। তাহলে বুঝতেই পারতেছো অলমোস্ট একজন ওয়ার্কারের থেকেও বেশি পরিমাণ খরচ তুমি করে ফেলতেছো। তাহলে সেইটাও তুমি অ্যাপ্রোচ করবা কিনা, সেটা কি তোমার করা উচিত কিনা, এই জায়গাগুলোতে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে ইন্ডাস্ট্রিতে, যদি তুমি ভালোভাবে কাজ করতে চাও। তো আচ্ছা, তাহলে কি যেন বলতেছিলাম, ওয়ার্কার কন্ডিশন বা এই যে কি বলে এমপ্লয়মেন্ট। হ্যাঁ, এখন তুমি নিয়োগ দিবা কিনা এই আজকের মধ্যে, আজকে আসে নাই 5 জন, 5 জনকে আমি ডাক দিয়ে নিয়ে আসবো কিনা? কারণ এই 5 জনকে তুমি নিয়োগ দিবা, একদিনের মধ্যে তুমি যোগ্য লোক পাবা কিনা, এবং এদেরকে নিয়োগ দিতে দিতে তোমার হয়তো দেখা যাবে 1 মাস চলে যাবে, ঠিক না?
তো আসলে তুমি ওই যে যেভাবে আমরা চিন্তা করি যে এমপ্লয়মেন্ট চাইলেই হবে সময়ের পরিবর্তে, বা একটা গ্যাপ ফিল আপ করার জন্য একজনকে নিয়ে আসবো, এই কাজগুলো আসলে হয় না। এই জন্য লং টার্মে একটা পরিকল্পনা থাকতে হয় প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, লং টার্মে, যে কোন সমস্যায় পড়লে কি ধরনের কাজে আমরা যাব, এবং ব্যাকআপ প্ল্যান গুলো খুবই স্ট্রং থাকা উচিত। ওয়ার্কার টার্ন ওভার, তোমার ওয়ার্কার অর্থাৎ তোমার ইন্ডাস্ট্রি থেকে যদি দেখো যে ওয়ার্কার বারবার চলে যাচ্ছে, তোমার মানুষ চলে যাচ্ছে, চাকরি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, তার মানে তোমার ইন্ডাস্ট্রির সমস্যা আছে। এই সমস্যাগুলো তোমাকে বের করতে হবে। এই সমস্যাগুলো যদি সমাধান না করো, এই ইন্ডাস্ট্রিতে কেউই চাকরি করবে না, সবাই চলে যাবে। ঠিক আছে, আজকে একজন, কালকে একজন, কালকে একজন, এরকম। তার মানে দ্যাট মিনস তোমার এই যে প্রত্যেকটা জিনিস, হিউম্যান রিসোর্স, ম্যান মেশিন মেটেরিয়াল, আমরা বলি ম্যান মেশিন 3M, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে মেনটেন করতে হবে, যে কোন সমস্যার কারণে আমি আমার ওয়ার্কারদেরকে ধরে রাখতে পারতেছি না। আবার তোমার ম্যানেজার চলে যাচ্ছে না 2 বছর, 1 বছর, 3 বছর পরে, সে চাচ্ছে এমন একটা রেঞ্জের স্যালারি তুমি দিচ্ছ না বা দিতে পারতেছো না, বা প্রতিযোগিতামূলক হচ্ছে না। তো সেক্ষেত্রেও তুমি কিন্তু অনেক ঝামেলায় পড়বা, অর্থাৎ ম্যানেজার পাবা কিন্তু পাবা না, ওই ধরনের স্কিল পাবা না। একজন বস তুমি নিয়োগ করতে যাচ্ছ, তোমার ডিপার্টমেন্ট হেড, এখন তার যদি কোয়ালিটি না থাকে, সে আসলে একটা হেড, ডিপার্টমেন্টের হেড চালাবে কিভাবে? হ্যাঁ, তুমি হয়তো বা ভাবতেছো যে হ্যাঁ আমি নিয়ে আসছি, এখন ওরে রাখতেছো দীর্ঘদিন, এখন যোগ্য লোক পাচ্ছ না, বা যোগ্য লোক ছাড়া তুমি চলতেছো, এখন তোমার ডিপার্টমেন্ট কিন্তু কলাপস করবে, স্বাভাবিক কলাপস করবে, কাজ করো না, ওই একজনের কারণেই তোমার কলাপস করবে। এখন তোমার সব দিক থেকে তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি কি করতে চাচ্ছ। এই জন্য আজকের টপিকসটা যদিও মনে হচ্ছে যে এটা তো সাধারণ একটা টপিক, হ্যাঁ, ওয়ার্কার, এই জিনিসগুলো তো আমরা জানি, ক্যাজুয়াল ওয়ার্কার, টেম্পোরারি ওয়ার্কার, প্রফেশনাল, কিন্তু এই জায়গাগুলো তো অনেকগুলো জিনিস হিডেন আছে। হ্যাঁ, আমরা মনে হয় যে এরা প্রত্যেকটা এমপ্লয়ি, না থাকলে কি হচ্ছে, এই এমপ্লয়ি না থাকলে কি হচ্ছে, তাই না, বাদ দিয়ে দাও, এর বাদ দিয়ে দাও, এর ছাটাই, হ্যাঁ এর বাদ দিয়ে দাও, ও ছাটাই, ঠিক আছে, এরকম করা যায় না। হ্যাঁ, আবার তুমি নিয়োগ দেওয়ার সময় ঠিক মতো খেয়াল করো নাই, আসলে তোমার দরকার আছে না নাই, দরকার থাকলে কেমন দরকার, ওই যে আমরা বলি ওভার নিয়োগ, তোমার প্রয়োজনের থেকে তুমি বেশি নিয়োগ দিয়ে ফেলছো, হ্যাঁ, তাহলে সেটাও একটা বার্ডেন তোমার নিজের উপরে, নিজের উপরে নিজের বার্ডেন, যে আমি আসলে হ্যান্ডেল করতে পারতেছি না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো শেষ। এটা তো আর কি, অ্যাপয়েন্টমেন্ট লেটার এন্ড আইডেন্টিটি কার্ড, লেটার দেওয়া উচিত না, বুঝতে পারতেছো, অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা দেওয়া উচিত, যে আপনার চাকরি হয়েছে, কি কি কন্ডিশনে আপনি করবেন, এই ধরনের জিনিসগুলো। এখানে একটা এক্সাম্পল আছে, আমি জানি না এখানে কি লেখা আছে, যদি এখানে দেখো, লেটার একটা আছে, লেটার কারিকুলাম লেটার রেসপন্স, কি দেখছে এটা, জব অ্যাপ্লিকেশন, আই হ্যাভ হ্যাড এক্সপিরিয়েন্স, আচ্ছা, এটা হচ্ছে কভার লেটার, নট জব লেটার, এটা হচ্ছে কভার লেটার বলি। হ্যাঁ, কভার লেটার তো চিনো নাকি তোমরা? জি স্যার, জি স্যার। কভার লেটার কোনটা বলো দেখি। স্যার, সাপোজ আমি একটা সিভি ড্রপ করতেছি, তো সিভির সাথে আমি কেন বা কার কাছে সিভিটা ড্রপ করতেছি সেটার জন্য একটা লেটার লিখে দিতে হয়, তার সাথে অ্যাটাচ করে সিভিটা দিতে হয়। তো ওইটা একটা কভার হ্যাঁ, লেটার স্যার। এটা থাকবে সবার উপরে না, এটা থাকবে কভার কোন লেটারটা পোস্টে সবার তুমি, উপরে থাকবে, সেটার সাথে কোন অ্যাটাচমেন্টে পোস্টে, আমি যারা যা চাইবে অথরিটি সেগুলো দিয়ে দিব। এটা কিন্তু জব অ্যাপ্লিকেশন লেটার, ঠিক না, জব অ্যাপ্লিকেশন লেটার। আর এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার আর এই দুটো কিন্তু ডিফারেন্ট, বুঝতে পারছো? এটা হচ্ছে কভার লেটার একটা জিনিস, আর অ্যাপয়েন্টমেন্ট লেটার হচ্ছে প্রতিষ্ঠান তোমাকে দিবে যখন তোমার চাকরি হবে, ভাইবা টাইবা শেষ, রিটেন এক্সাম শেষ, তুমি সিলেক্টেড, তখন তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। সেখানে থাকবে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে, যে আপনাকে এই পোস্টে নিয়োগ দেওয়া হচ্ছে এত টাকা স্যালারিতে, আপনি এই রুলস গুলো মানতে বাধ্য, ঠিক আছে, এবং আপনার যদি তুমি ট্রেনিং করো তাহলে ট্রেনিং এর জন্য শর্ত থাকবে, যদি তুমি প্রবেশনারি থাকে তাহলে প্রবেশনারির জন্য শর্ত থাকবে, যদি তুমি পার্মানেন্ট এমপ্লয়ি নিয়োগ দাও তাহলে পার্মানেন্ট এমপ্লয়ির জন্য নিয়োগ থাকবে, শর্ত থাকবে। তাহলে সেগুলো তুমি ওখানে মেনশন করে দিবা। এরপরে দিবা যে আপনি কি এগ্রি কিনা এই রুলস এন্ড রেগুলেশন গুলো মেনে চলতে, যদি এগ্রি হন তাহলে
লেটারে সাইন করেন, সাইন করে জয়েন করেন, এবং এটার একটা কপি আমাকে দেন এবং একটা কপি আপনি নেন, আর একটা কপি অফিসে থাকবে। এরকম অনেকগুলো কপি এটা হয়ে যাবে এবং সেটা বিভিন্ন জায়গায় চলে যাবে। যখনই হবে তখন তোমার এই যে এরকম একটা আইডেন্টি কার্ড তোমার অফার করবা তাকে, এমপ্লয়িকে, তার জন্য, যাতে তাকে তোমরা সহজেই চিনতে পারো একই প্রতিষ্ঠানে কাজ করলে, যাতে সহজে আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে? আরেকটা জিনিস আমরা একটু দেখি, সেটা হচ্ছে সার্ভিস বুক। সার্ভিস বুক মানে কিভাবে চাকরি করতে হবে সেটা দেখো। সার্ভিস বুকের ক্ষেত্রে shall be of such size and in such form as may be prescribed, and a photograph of the worker, ওয়ার্কারের ফটোগ্রাফ affixed to it, এটার সাথে জয়েন করা থাকবে। সার্ভিস বুক shall be kept in the custody of employer, যে চাকরি দিচ্ছে তার কাছে থাকবে এটা। if any worker loses the service book which was handed over to him, যদি তোমাকে তোমার সার্ভিস বুক তোমার কাছেই থাকে, তখন অবশ্যই তোমাকে সেটা employer shall provide him with a copy of the service book at a cost of such worker। তাহলে ওই ওয়ার্কারের দায়িত্বে যদি হারায় যায় তাহলে ওই ওয়ার্কারকে এটার খরচ বহন করতে হবে। সার্ভিস বুক হচ্ছে ডিফারেন্ট আর কি, তোমারই প্রোফাইল। এটাকে আমি যদি বলি এক কথায়, তোমার প্রোফাইলটাই আসলে তাদের কাছে সংরক্ষিত থাকবে। তোমার একাডেমিক হিস্টোরি, তোমার প্রমোশন হিস্টোরি, তোমার শো কজ, হ্যাঁ, তোমার স্যালারি ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, ছুটি কয়দিন কাটাইছো বছরে, এই সবগুলোর একটা ডাটা। হ্যাঁ, এবং এটা অ্যাটাচ হতে থাকবে, মানে তুমি যতদিন চাকরি করতে থাকবে। আবার বাৎসরিক একটা বলি না আমরা, যে ইভ্যালুয়েশন, যে বছর শেষে তোমাকে একটা ইভ্যালুয়েশন করা হচ্ছে যে তুমি ভালো এমপ্লয়ি না, কাজের কোনো গাফিলতি আছে সে কারণে, তাহলে তোমার সেখানেও এই জায়গাটায় অ্যাড হতে থাকবে। ঠিক আছে? এখন ফর্ম অফ দ্য সার্ভিস বুক, তাহলে এই সার্ভিস বুকের মধ্যে কি কি থাকবে? এই যে দেখো, নেম, অ্যাড্রেস অফ দ্য ওয়ার্কার, হিজ মাদার ফাদার নেম মানে সিভিআর, ডেট অফ বার্থ, পার্টিকুলার নেসেসারি অফ আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশনের জন্য যা যা দরকার, পার্মানেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেস সেই অ্যাড্রেস যা বলো, নেম এন্ড অ্যাড্রেস অফ দ্য পারসন আন্ডার হোম প্রিভিয়াসলি এমপ্লয়েড, এবং ইভেন সে যদি প্রিভিয়াসলি কোথাও এমপ্লয়েড থাকে তারও তুমি এখানে ইনফরমেশন কালেক্ট করে রাখতে পারো। পিরিয়ড ফর এমপ্লয়মেন্ট, সময় কতদিন সে চাকরি করতেছে, অকুপেশন এন্ড ডেজিগনেশন সে কিভাবে আছে, ওয়েজেস এন্ড অ্যালাউন্স, ওই যে বললাম স্যালারি বাড়তেছে বা সামনে যাচ্ছে, বা তুমি প্রমোশন পাইছো কিনা, পাইলে এখন কত, আগে কত ছিল, সেই সব ইনফরমেশন গুলো এখানে থাকবে। লিভ অ্যাভেইলড, কতগুলো লিভ তুমি কাটাইছো আর কতগুলো আছে, এগুলো তোমার এখানে রেকর্ড থাকবে। কন্ডাক্ট অফ ওয়ার্কার, তার বিহেভিয়ার কেমন, ওই যে আমরা বলি না চারিত্রিক বৈশিষ্ট্য বা তার ক্যারেক্টারিস্টিক্স, বা আমরা বলতেছি অ্যানুয়াল রিপোর্ট, এই জিনিসগুলো তার এখানে রেকর্ড থাকবে। প্রমোশন যদি থাকে তাহলে সেই হিস্টোরি গুলো থাকবে, পানিশমেন্ট যদি দেয়া হয় তাহলে সেই হিস্টোরি গুলো থাকবে। তার মানে এই বইটা হচ্ছে তোমার হিস্টোরি, মানে একটা একাডেমিতে একটা প্রতিষ্ঠানে তুমি কতদিন আসো, সেটাই হচ্ছে এই বইটার মূল উদ্দেশ্য। বুঝতে পারছি? এটা রাখা দরকার নাকি দরকার না? অবশ্যই দরকার। তোমার ওয়ার্কার যদি কোনো কারণে কোনো অকারেন্স করে তখন তুমি তাকে যাতে সহজে পেয়ে যাও তার ইনফরমেশন গুলো। ইভেন এখন বর্তমানে বুঝতে পারতেছো অনেক ধরনের ক্রাইসিস হয়, ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, তখনও কিন্তু আমাদের দরকার হয় যে ওয়ার্কারের ইনফরমেশন গুলো কোথায়, যে আসলে কে ছিল, হ্যাঁ, কাকে আমরা ইনফর্ম করব, তখনও তোমার এই ইনফরমেশন গুলো দরকার। ইভেন এখন তো বর্তমানে বুঝতে পারতেছো যে এটারও একটা ব্যাকআপও দরকার, ঠিক না? একটা বই না হয়ে এটার এখন 2-3টা বই হওয়া দরকার। কারণ ইদানিং দেখা যাচ্ছে যে তোমার ইনফরমেশন গুলো নষ্ট হয়ে যাচ্ছে, সিভারেল পজিশনে ইনফরমেশন গুলো রাখাও দরকার। একটা জায়গায় না রেখে অনেকগুলো জায়গায় যাতে রাখা যায়, সেটিও বেটার হয়, সম্ভব হয় আর কি। আচ্ছা, এরপর যেটা বলা আছে অ্যাপ্লিকেশন লিভ অর গ্রান্টিং লিভ, তাহলে একটা যদি তুমি ছুটি চাও একটা কোম্পানিতে, তখন তোমাকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়? ছুটি যদি আমরা চাই, নরমালি তোমরা স্কুল কলেজে ছুটি নিচ্ছ, কি একটা অ্যাপ্লিকেশন করছো যে স্যার ছুটি দেন, হ্যাঁ, এখন স্যার ছুটি দিলে দিছে, না দিলে নাই, তাও তোমরা অ্যাবসেন্ট, এরকম আর কি বিষয়গুলো। তো আমাদের ইন্ডাস্ট্রিতে যদি তোমার ছুটি নেওয়া লাগে তাহলেও তোমার কিছু রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হয়।
যেমন অ্যাপ্লিকেশন টু দ্য এমপ্লয়ার, তোমাকে ফার্স্টে অ্যাপ্লিকেশন করতে হবে। এন্টাইলেন্ট বা ডিউস যদি তোমার থাকে সেটা তোমার দেখতে হবে। স্পেয়ার আছে কিনা, গ্রান্ট হয়েছে কিনা, ঠিক আছে। কিছু কিছু জায়গায় আছে যে লিভ ফর্ম আছে, এরকম একটা ফর্মই আছে লিভ ফর্ম, তো সেটা তোমার ফিল আপ করতে হবে। আরেকটা বলছিলাম না ওই যে কাউন্ট, যে কতগুলো তুমি আসলে ছুটি কাটাচ্ছ সেটারও একটা সংখ্যা কিন্তু রেকর্ড থাকতে হয়। যে বছরে তোমার এতগুলো ছুটি হচ্ছে ম্যাক্সিমাম, এখন তুমি ওগুলো ইউজ করে আরো চাচ্ছ ছুটি, তাহলে কিন্তু এমপ্লয়াররা তোমার অনেকগুলো শর্ত আরোপ করে দিতে পারে, যে ঠিক আছে আপনাকে ছুটি দিচ্ছি বাট পে ছাড়া, বেতন ছাড়া, এই ধরনের। তো অনেক ধরনের কথা তখন চলে আসবে, শর্ত চলে আসবে, সেগুলো তোমার দেখতে হবে। এখন যখন তুমি লিভ নিতে চাবা, তাহলে বললাম ফার্স্টে অ্যাপ্লিকেশন করলা, করে দেখো। অ্যাপ্লিকেশন করার পরে ওই যে 2 থেকে 7 দিনের মধ্যে তোমার এটা রিপ্লাই করা উচিত, অর্গানাইজেশন হোক অথবা তোমার হোক। মানে তুমি অ্যাটলিস্ট মানে 2 থেকে 7 দিন আগে অ্যাপ্লিকেশন করবা। আবার 2 থেকে 7 দিনের মধ্যে ওই এমপ্লয়ি বা এমপ্লয়ার সেও কিন্তু তোমাকে রিপ্লাই দিবে যে ঠিক আছে আপনার ছুটিটা গ্রান্টেড, আপনার ছুটিটা গ্রান্টেড হয় নাই, মানে সেটা জানা দিবে এবং উইথ কজ বলবে যে এই কারণে আমরা গ্রান্ট করতে পারতেছি না, ঠিক আছে। আবার যদি ইমিডিয়েট হয়, অনেক সময় আছে ইমার্জেন্সি ছুটি লাগবে, তখন সেগুলোর ক্ষেত্রেও একই, যে এমপ্লয়ার যদি মনে করে যে এটা দিতে পারবে তাহলে সেটা তাড়াতাড়ি বা ওই সময়ই তারা দিতে পারে, এটা খুব একটা দেরি হয় না। ইভেন ওই যে আমরা অনেক সময় বলি যে সে আজকে আসতেই পারে নাই কিন্তু এটার অ্যাপ্লিকেশন সে 3 দিন পরে দিচ্ছে, মানে ওই ধরনের কজ যদি হয় তাহলে ওই যে বলে না যে ইনফর্ম করতে হবে বসকে, হ্যাঁ তোমার বসকে ইনফর্ম করে রাখতে হবে। যদি বসকে ইনফর্ম না করে তুমি অ্যাকশন করো, ওই যে তোমাকে বললাম কিছুক্ষণ আগে যে কি কি ঘটনা ঘটতে পারে একটা ইন্ডাস্ট্রির মধ্যে, সেই সবগুলো ঘটনা কনসিকুয়েন্স হবে এবং আলটিমেটলি কি হবে, তোমার এগেনস্টে অনেকগুলো মানে ব্যাড ইম্প্যাক্ট পড়বে, যে হ্যাঁ আমাদের কাজগুলো ফেলে দিয়ে সে অ্যাকশন করতেছে, আজকে প্রোডাকশনের হিসাব দিবে কে, আজকের এই এগুলো দেখবে কে, হ্যাঁ ওর কারণে যে ক্ষতিগুলো হচ্ছে এগুলোকে হ্যান্ডেল করবে। এই ধরনের ওয়ার্কার রাখার থেকে না রাখা ভালো, এই ধরনের অনেক ধরনের, মানে একদিনের জন্য তোমার অনেকগুলো ব্যাড নেম চলে আসবে। এই জন্য অনেকে ভাবে যে ইন্ডাস্ট্রিতে অ্যাবসেন্ট করলে কোনো ব্যাপার না, হ্যাঁ আমি তো অ্যাবসেন্ট করি, এটা আমার কেউ কিছু বলে না। বাট আসলে ইন্ডাস্ট্রি ওরকম না, ইন্ডাস্ট্রি গুলো একটু ক্রিটিক্যাল, ওখানে তোমাকে বলার দরকার নেই। ওই যে বলছি একটা সময় পরে তোমাকে ছাঁটাই করে দিবে, সরাসরি বলবে যে আপাতত আপনাকে আর দরকার নেই। কারণ এই ধরনের অ্যাবসেন্টি ওয়ার্কার আমাদের ইন্ডাস্ট্রিতে থাকার থেকে না থাকা ভালো, কারণ আপনার জন্য বারবার আমাদেরকে টেনশন করতে হচ্ছে, ঠিক আছে। কারণ আপনার একার জন্য আপনার যে দায়িত্বগুলো সেগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে, এই আলটিমেটলি আপনার যে পারফরমেন্সটা সেটা লো, এবং বারবার ওই ধরনের সমস্যাগুলো ইন্ডাস্ট্রি কখনোই হ্যান্ডেল করতে চাবে না। এটা ওয়ার্কারদের ক্ষেত্রেও। এখন একটা ওয়ার্কার বছরে দেখা যাচ্ছে 10 দিন অ্যাবসেন্ট, তাহলে 10টা শিপমেন্ট যদি তুমি ধরো, যে বছরে 10টা শিপমেন্ট, ওর একার জন্য 10টা শিপমেন্ট মানে টানাটানি করে যাচ্ছিল, 10টা শিপমেন্ট করতে আমাদেরকে হিমশিম খেতে হয়েছে। তাহলে এই ধরনের ঝামেলাগুলো যদি হয় তাহলে কিন্তু ওই ওয়ার্কারকে কিন্তু আইডেন্টিফাই করে রাখে, যে বছর শেষে তাকে কিন্তু বেতন বাড়ায় না। এখন বেতন যদি না বাড়ায় তখন কি ওয়ার্কার কি বলে যে স্যার সবার বেতন বাড়াইছেন আমার বেতন বাড়াইলেন না, বলে যে তুমি তো কাজই ঠিক মতো করতে পারো না, হ্যাঁ আগে ঠিক মতো কাজ করো তারপরে দেখা যাবে। এই যে তারপরে দেখা যাবে মানে হচ্ছে কি, ওরা বলতেছে যে তোমার স্যালারি বাড়ানো হয় নাই, তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও, ঠিক আছে। এটাই হচ্ছে তার মানে সেন্টেন্স আর কি। তবে কথাগুলো একটু ডিফারেন্ট, মানে ওই যে বলে না আর কি, ওই যে ওখান থেকে তোমার স্যালারি ইনক্রিমেন্ট করে নাই, আলটিমেটলি বুঝাই দিচ্ছে যে তুমি চলে যাও। অনেক সময় আমরা মানে দেখবা যে যারা একটু উপরের পোস্টে বলতে ম্যানেজার বা তোমার এক্সিকিউটিভ, হ্যাঁ তারপরে সিনিয়র অফিসার, ওদের যদি বেতন না বাড়ায় ওরা কিন্তু দেখবা যে এটা খেয়াল করে যে হ্যাঁ আমার তো বেতন বাড়ায় নাই, তার মানে কি এরকম কয় কয় বছর যাবে এরকম, হ্যাঁ এই বছর হয়েছে ওকে, নেক্সট বছর একটু দেখি যে নেক্সট বছরে কি করে দেখি। তো নেক্সট বছরে যদি না বাড়ায় তার মানে সে কিন্তু অন্য জায়গায় চাকরি খোঁজা শুরু করে দেয়, ও আর এই কোম্পানিতে চাকরি করে না। এরপরে কি হয়, হঠাৎ করে একদিন চলে যায়, এমন একদিন যায় যেই দিন হচ্ছে প্রোডাকশনের সবচেয়ে বেশি প্রেসার থাকে, ঠিক আছে। মনে হয় যে আজকে লাগবে সবকিছু লাগবে, দেখবে যে ওই দিনই
ও তোমারে একেবারে মানে ইচ্ছা মতো ডুবাই দিয়ে এরপরে যাবে। যে ওইদিকে তোমার 2 বছর লস করছো ওর ইনক্রিমেন্ট, আর ও এখন কি করবে, যে তোমার একেবারে একটা শিপমেন্টের অবস্থা মোটামুটি ডুবাই দিয়ে তারপরে সে যাবে। এরকম হচ্ছে অনেক ধরনের ঘটনাগুলো ঘটে থাকে অনেক সময়। হ্যাঁ, ইন্ডাস্ট্রি যেহেতু বিশাল একটা ইন্ডাস্ট্রি, এখানে কার ভিতরে কি কাজ করে এটা বলা খুব কঠিন, এবং একজন আরেকজনের প্রতি অনেক সময় ঈর্ষান্বিত হই আমরা। হ্যাঁ, আমরা মানে একটা করতে গিয়ে আর একটা করে ফেলি, এখন কোনোটা হচ্ছে ক্ষতিকর, কোনোটা হচ্ছে ভালো, আবার আমার নিজের জন্য অন্যের ক্ষতি করা, এগুলো আসলে ডিফিকাল্ট। আর তুমি একা চলে গেছো, বাট বিপদে পড়তেছে মনে করো প্রায় 30 থেকে 40 জন। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখা দরকার আমাদের। সব সময় হয় না, অনেক সময় পারে না, অনেক সময় ওই যে বলে না যে একটু ক্ষোভ থেকে যায়। আবার অনেকে আছে ওই যে গো স্লো মেথড ইউজ করে। হ্যাঁ, গো স্লো মানে ওরা কাজ আগে যা করতো তার থেকে একটু কমায় দেয়। তখন ম্যানেজার বলে যে কি হলো, হ্যাঁ আপনার কাজ করতেছেন না বা এই ধরনের কেন, হ্যাঁ আপনার থেকে যে আউটপুটটা আমরা আগে পাইতাম সেটা এখন পাচ্ছি না কেন। তো তখন ওই যে ও কোনো কথা বলে না, মুখ দিয়ে কোনো কথা বলে না, বাট ওর অ্যাপ্রোচে কিন্তু অলরেডি দৃশ্যমান হয়ে যাচ্ছে যে সে কিন্তু আর চাকরি করতে চাচ্ছে না। হ্যাঁ, আপনি স্যালারি বাড়াচ্ছেন না কেন? ঠিক ঠিক আছে, অ্যাপ্রোচ গুলো অনেক সময় এই ধরনের চলে আসে ইন্ডাস্ট্রির মধ্যেও, ইভেন ইন্ডাস্ট্রির মধ্যেও। ইভেন তোমার ওই যে গ্রুপ না আর কি, মানে সবাই না, দেখা যাচ্ছে ওই একজন দুইজনই তারা আবার নিজেদের জন্য এই ধরনের আন্দোলন করে ফেলে। তবে এটা মানে প্রথমে করা উচিত না, কারণ বুঝতেই পারতেছো এটা হচ্ছে বেসরকারি যেহেতু আমাদের প্রতিষ্ঠানগুলো, আমরা প্রথমে চাই না, আসলে কেউই চাই না যে এই ধরনের কাজ করতে। বাট আলটিমেটলি যখন আমরা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে হ্যাঁ 2 বছর আমি কষ্ট করছি বা প্রথম বছর কষ্ট করলাম কিন্তু কোনো রিওয়ার্ড নাই, পরের বছর কষ্ট করলাম তারপরেও রিওয়ার্ড নাই, তাহলে রিওয়ার্ড এন্ড গেইন এই জিনিসটা যদি না থাকে তখন তুমি দেখবা যে ওয়ার্কারদের মধ্যে ওই যে ওয়ার্কার ডিসপিউট যেটা আমরা বলি, শ্রমিক অসন্তোষ, সেটা আস্তে আস্তে তৈরি হতে থাকে। ইভেন তোমরা যদি এরকম যদি কন্টিনিউ করো এখন একজনের সাথে, তখন দেখা যাচ্ছে সবার সাথে করলা, তাহলে আলটিমেটলি কি হবে, ওই যে ওই ধরনের ঝামেলাটা পড়বে। ইভেন আমাদের এক স্যার একটা কোশ্চেন করছিল আমাদেরকে, বলে যে আমাকে চাকরির ইন্টারভিউতে বলতেছে কি যে আমি মনে করো ঈদের মধ্যে ওয়ার্কারদের বেতন দিব না, তো এখন তুমি আমাকে কি করবা, মানে তুমি যে তোমাকে আমি ম্যানেজার বানাবো আমার ফ্যাক্টরির, তো তুমি কিভাবে এটা হ্যান্ডেল করবা? ঠিক আছে, তোমার কোশ্চেন হচ্ছে এটা যে আপনি বলেন আপনাকে আমি ম্যানেজার বানাইলাম, এখন আমি ঘোষণা দিলাম যে এবার এই বছর ঈদে আমি বোনাস দিব না, এখন আপনি কিভাবে আমার ফ্যাক্টরি চালাবেন? কোশ্চেনই হচ্ছে এটা। এখন তুমি এই পোস্টে অ্যাপ্লাই করবা বা এই ধরনের কিভাবে তাকে করবা, চাকরিটা নিবা। আজকে কয় পেজ পর্যন্ত আসলাম আমরা? 11-10 পেজ। ওকে, বাকিটা আমরা অন্যদিন। বলো দেখি, এই ধরনের একটা কোশ্চেনে যদি শেষ হয় তুমি কি করবা? বোনাস দিব না ঈদের সময়, আর তুমি ম্যানেজার পোস্টে অ্যাপ্লাই করছো চাকরির জন্য, তোমার অ্যান্সার কি হবে? স্যার আমাদের ছোট মাথায় তো আসলে এত বড় ডিসিশন কাজ করতেছে না। আমি হইলে তো স্যার বলতাম যে স্যার ওয়ার্কারদের আমি কনভিন্স করার চেষ্টা করব, আমাদের কোম্পানির প্রেজেন্ট সিচুয়েশন সম্পর্কে তাদেরকে অবহিত করব যে আমাদের তোমার নিজেরও এরকম কিন্তু হচ্ছে, এই বোনাস বিধায় দিবে আমরা না, দিতে পারছি না। বুঝতে পেরেছো? বোনাস কিন্তু তোমারটাও পাচ্ছ না তুমি, ঠিক আছে? না ঠিক না, আছে, সেটা ঠিক আছে স্যার। আহ, কেউ না পেলে তো তুমি আমারটাও তো পাবো না স্যার। ওয়ার্কারকে, হ্যাঁ তুমি তো ওয়ার্কারে বুঝাতে যাবা, এখন ওয়ার্কার কেমনে বুঝবে যেখানে তুমি নিজেই পাচ্ছ না? ঠিক আছে, তোমার নিজের মধ্যেই তো একটা অসন্তোষ কাজ করার কথা। হ্যাঁ, এখন তুমি কি নিজেই করা উচিত? স্ট্রাইকে চলে যাবো স্যার ওয়ার্কারদের সাথে। ঠিক আছে, এগুলো হচ্ছে জটিল একটা অবস্থা। এখন তুমি আসলে চাকরি নিবা কি নিবা না, মানে এই ধরনের প্রতিষ্ঠানগুলো বা মালিকের যদি এই ধরনের ডিসিশন আসে, তোমরা কিভাবে করবা? ইভেন বর্তমানে বুঝতে পারতেছো যে ইন্ডাস্ট্রি গুলো কেমন হয়েছে, যে বোনাস দেয় না, ঈদের আগে তারা বোনাস দেয় না, ঈদের পরে তারা বোনাস দিচ্ছে। এই ধরনের ঘটনাগুলো এখন আমাদের এখানে কমন হয়ে গেছে। মানে ওয়ার্কাররা, মানে সরি,
মালিক পক্ষ দেখতেছে যে বোনাস পাইলো, সে ঈদে চলে গেল এবং আলটিমেটলি সে আর ঈদের পরে চাকরিতে জয়েন করতেছে না, টাইম মতো আসতেছে না, ইভেন ঈদের পরে সে নতুন কোম্পানিতে চাকরি করতে যাচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের অনেকগুলো ঘটনাগুলো ঘটতেছে এবং তার কারণে মালিক পক্ষগুলো এখন একটু অল্টারনেট ওয়েতে তারা কাজ করতেছে এবং তাদের পলিসি গুলো তারা চেঞ্জ করে দিচ্ছে। অনেক সময় আমরা বলি যে এগুলো হচ্ছে হার্ড পলিসি, অনেক সময় বলি যে এগুলো আবার কেমন ধরনের পলিসি, অদ্ভুত। হ্যাঁ, আবার তোমার কাছে অনেকেই জাস্টিফাই করবে যে হ্যাঁ এটাই সঠিক পদ্ধতি। হ্যাঁ, ইভেন তোমার এই যে এইচআর ম্যানেজার বলো, তারপরে তোমার ফ্যাক্টরি ম্যানেজার বলো, তারা এই ধরনের পলিসি গুলো তারা নিচ্ছে এবং নেওয়ার কারণে তুমি বুঝতে পারতেছো যে কি ধরনের একটা বিদঘুটে সিচুয়েশন তৈরি হচ্ছে। এবং এগুলো কি এরকম হয়েছে, এগুলো হয়েছে হচ্ছে ওই যে সার্ভিস রুল, এই যে আমরা যে রুলস এন্ড রেগুলেশনের কথা তোমাদেরকে বলতেছি, এই রুলস এন্ড রেগুলেশন গুলো ঠিক মতো পালন না করার কারণে, মানে আমরা যত রিল্যাক্স হতে চাচ্ছি উল্টা আরো হয়ে যাচ্ছে কঠোর। যেখানে আসলে রুলস গুলো ছিল সহজ, কিন্তু আমরা করে ফেলছি অনেক কঠিন। এখন নিজেরাও মানতে পারতেছি না, এরকম একটা অবস্থায় আমরা চলে গেছি। ঠিক আছে, আসলে এটাকে তোমরা কি কমপ্লায়েন্স ইস্যু বলবা না বলবা না, এগুলো নিয়ে আসলে চিন্তার বিষয় যে কমপ্লায়েন্সের মধ্যে এখন এটা কোন পর্যায়ে আছে। আহ, মানে ভালো কমপ্লায়েন্স নাকি খারাপ কমপ্লায়েন্স। ঠিক আছে, তো এগুলো নিয়ে চিন্তার আসলে সময় হয়েছে। আমার মনে হয় যে আমরা দীর্ঘদিন অলরেডি প্রায় 40 বছর আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স হয়েছে বাংলাদেশ হিসেবে। বাট ইন্ডাস্ট্রির যেই ইগুলো, হ্যাঁ ব্যাড নেম যদি আমি বলি, হ্যাঁ খারাপ নামগুলো কিন্তু এখনো আমাদের গায়ে থেকে সরতে পারে নাই। লেবার রুলস এন্ড রেগুলেশন, ইভেন লেবাররা নিজেরাও তাদের নিজেদের এথিক্স, তাদের রুলস, এগুলো তারা ফলো করতেছে না। হ্যাঁ, আবার মালিক পক্ষ তারা নিজেদের এথিক্স এবং নিজেদের রুলস এগুলো তারা ফলো করতে পারতেছে না বা করতেছে না। তখন এখন আসলে এই সিচুয়েশন গুলো কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, এগুলো নিয়ে চিন্তা ভাবনার অনেক জায়গা আছে এখন। কিন্তু বিদেশি কোম্পানিগুলোর দিকে তোমরা যদি খেয়াল করো, তখন দেখবা ওরা কিন্তু এত টেনশনে কখনোই কাজ করে না। বাঙালিদের মতো যত ঝামেলা আছে, এত টেনশনে আমার মনে হয় না যে ওরা আসলে কাজ করে। বেটার ওরা আরো বেশি মানে এনজয় করতেছে তাদের এই ইন্ডাস্ট্রিয়াল লাইফ, যেটা আমরা ওরা পারতেছি তো না। সিস্টেমেটিক ওয়েতে কাজ করে আর ওদের সিস্টেমটা খুবই ইমপ্রুভড, মানে এই কারণে প্রবলেমটা হয় না। এখানে রুলস এন্ড রেগুলেশন তো সবার জন্য, ঠিক না? এটা তো একজনের জন্য না যে আমি আমার ইচ্ছা মতো বানাইলাম ব্যাস ওটা আমি ফলো করলাম। এটাই হচ্ছে সমস্যা, যে তুমি তোমার প্রতিষ্ঠানে নিজের মতো করে রুলস বানায় রাখছো। হ্যাঁ, আমার ইচ্ছা হয়েছে আমি দিব না, আমার ইচ্ছা হয়েছে আমি দিব, আমার ইচ্ছা হয়েছে আমি করবো যেটা খুশি সেটা, এরকম হয়েছে আর কি। তো এর কারণে এগুলো এখানে এই রুলস গুলো একটু ভার্সেটাইল হয়ে গেছে। এগুলোকে না যাচ্ছে কন্ট্রোল করা, না যাচ্ছে মেনটেন করা, না যাচ্ছে কিছু। এবং তুমি একটা অর্গানাইজেশনে দীর্ঘদিন তুমি 10 বছর কাজ করছো, আরেকটা অর্গানাইজেশনের জায়গায় তুমি 2 মাসও কাজ করতে পারতেছো না। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছো যে কি ধরনের মানে ওয়ার্ক এনভায়রনমেন্ট বিরাজ করতেছে। তোমাকে আবার ওইটা সুইচ করে আবার আরেকটাতে যেতে হচ্ছে। তাহলে তুমি গেলা কিন্তু আমি 10 বছর এক্সপিরিয়েন্স হয়েছি, এখন আমি এখানে আমার নলেজটাকে খাটাতে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে ওখানে তুমি টিকতেই পারতেছো না। হ্যাঁ, 2 মাসে তুমি কাজ করতে পারতেছো না, ওখানে আরো কম। 2 মাস পরে তোমার চাকরি দেখা যাচ্ছে ওখানে তোমাকে কি করলো, বেরি করে দিল। হ্যাঁ, ইভেন আমরা যখন ইন্ডাস্ট্রিতে ছিলাম তখনও কয়েকটা কথা আসতো যে এই ইন্ডাস্ট্রিতে জয়েন করিসি না। ঠিক আছে, তুই যেখানে আসো বেটার, ওই ইন্ডাস্ট্রিতে যাওয়ারই দরকার নেই, তোরা যদি নিয়োগ দেয়ও তাও যাবি না। বরঞ্চ এমন দেখছি আমরা ওইসব ইন্ডাস্ট্রি গুলো থেকে ওয়ার্কাররা দলে দলে চলে আসতেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, কেন আসছো, এটা এই অবস্থা, কেন আসছো, এটা ওই অবস্থা, কেন আসছো স্যার, এখানে এটা আছে। বুঝতে পারছো, এই ধরনের অনেক ধরনের কথা আসতো এবং এগুলো রিয়াল, যে বাস্তব, যে যেভাবে সুযোগ পাচ্ছে তারা সরে যাচ্ছে। তাহলে তোমার অর্গানাইজেশনের রুলস, তোমার অর্গানাইজেশনের রেগুলেশন, এগুলো একদিকে যেমন তোমাকে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করবে, আবার আরেক দিকে তোমাকে ডুবানোর জন্য সাহায্য করবে। ঠিক আছে, তোমার কোম্পানি দেখা যাবে তালায় মারতে হবে, এখানে আর থাকবে না। এখন ম্যানেজারিয়াল স্কিল বলো আর এই যে কমপ্লায়েন্স ইস্যু বলো, এই দুটো জিনিসই একসাথে জড়িত। এবং এগুলো কিভাবে মেনটেন করে টপ ম্যানেজমেন্ট, যেহেতু এগুলো আমরা আমরা তো আর করি না, এগুলো টপ ম্যানেজমেন্ট করে। তো টপ ম্যানেজমেন্টের এই জিনিসগুলো খুবই কেয়ারফুলি অবজার্ভ করতে হবে। এবং আলটিমেটলি যেহেতু আমরা এই ফিল্ডে যখন যাব, তখন তোমরাও একটা সময় টপ লেভেলে যাবা, তোমরা তখন এগুলো নিয়ে চিন্তা করবা। আর যখন তোমরা সাব লেভেলে থাকবা, অর্থাৎ আন্ডারে থাকবা বিভিন্ন ম্যানেজমেন্টের,
তখনও তোমরা এগুলো খেয়াল করবা যে এই ম্যানেজমেন্টের আন্ডারে দীর্ঘদিন থাকা আমার জন্য সঠিক না বেঠিক। হ্যাঁ, এগুলো খেয়াল করবা। স্যার নিজেদের রাইটের ব্যাপারে সোচ্চার আচ্ছা, থাকতে হবে, তাহলে মানে কোনটা? নিজেদের রাইটের ব্যাপারে সোচ্চার থাকতে হবে অ্যাজ এন মানে এমপ্লয়ি হিসাবে, মানে কোন কোন ব্যাপারগুলো থেকে ডিপ্রাইভড হচ্ছি এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটাই আর কি আমি বলতেছি, নিজের ব্যাপারে সচেতন না হয়ে ওদের ব্যাপারে সচেতন হইলে তুমি আরো বেশি বেনিফিট হবে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ওদের সম্পর্কে সচেতন হওয়া বেশি। ঠিক আছে, যে আমি আমার বস এটা আসলে কে, কিরকম। হ্যাঁ, বসরে দেখলেই বুঝতে পারবা যে তোমার কোম্পানি কেমন। আচ্ছা, 1, 2 এবং 14, 14 এরপরে আইডি গুলো লেখো। স্যার লিখবো নাকি বলবো?